সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 12-এর সাঁতরা পাবলিকেশনের বই থেকে সরলরেখা চ্যাপ্টারের সেকশন 2 এর অঙ্কগুলি, মানে আমরা এক্সারসাইজ 27 এর সেকশন 2 এর অঙ্কগুলি আজকে আমরা দেখব। তাহলে শুরু করা যাক। সেকশন 2 এর অঙ্কগুলি কী বলছে? 27 এর এক দাগ আমাদের বলছে যে সরলরেখা দুটির ডিআর মানে হচ্ছে ডিরেকশন রেশিও, মানে দিক অনুপাত -4, 3, 5 এবং 3, 4, 5 তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো। তাহলে আমরা জানি যে ডিরেকশন রেশিও যদি আমাদের A1 B1 C1 আর A2 B2 C2 হয়, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত হয়? cos ইনভার্স উপরে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 আর নিচে হচ্ছে √A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু √A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে মানগুলো যদি এখানে বসায় তাহলে কত আসে? -4 × 3 প্লাস 3 × 4 প্লাস 5 × 5 আর নিচে আসবে কি √-4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার মানে এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি -12 প্লাস 12 প্লাস 25 আর এটা হচ্ছে √50 ইন্টু √50, মানে কিন্তু আমাদের কত আসছে? শুধু 50 আর উপরে আসছে আমাদের ক্যালকুলেশন করে 25, মানে cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ মানে কত? π/3। মানে সেকশন 2 এর অঙ্কটা এই সেকশন 2 এর এক দাগটা আমরা কিন্তু খুব সহজেই দেখে নিলাম। দুই দাগ কী বলছে? দেখাও যে 1 2 -2 এবং -2 2 1 ডিআর বিশিষ্ট সরলরেখা দুটি পরস্পর লম্ব। পরস্পর লম্ব মানে কি? তাদের ওই গুণফলটা 0 হবে, তাই তো? মানে গুণফলের যোগটা 0 হবে। মানে আমরা জানি A1 B1 C1 ও A2 B2 C2 ডিআর বিশিষ্ট দুটি সরলরেখা লম্ব হবে যদি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 মানে করসপন্ডিং ওই মানগুলো গুণ করে যোগ করলে যে ভ্যালুটা হবে সেটা যদি 0 হয়। তার কারণ হচ্ছে cos ইনভার্সের ওই ভিতরে উপরটা 0 চলে আসছে, তাহলে cos ইনভার্স 0 মানে কত? π/2। সেই জন্য সেখান থেকে আমরা এখানে লিখছি। তাহলে এখানে যদি করসপন্ডিং ডিআরটা গুণ করা হয় তাহলে 1 × -2 প্লাস 2 × 2 প্লাস -2 × 1, এই যেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তাহলে এটা দেখতে পাচ্ছি -2 প্লাস 4 -2, তার মানে কত? সেটাই ক্যালকুলেশন করলে 4 - 4 0। তাহলে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব। নেক্সট আমরা দেখব 3 দাগ। 3 দাগ কী বলছে? 3 দাগ বলছে দুটি সরলরেখার ডিআর যথাক্রমে 2 4 -1 এবং 1 2 -1 যে সরলরেখাটি উভয় সরলরেখার উপর লম্ব তার ডিআর নির্ণয় করো। তার মানে কি? যে সরলরেখাটা এই দুটো সরলরেখার দুটোরই সাথে লম্ব তাদের ডিআরটা আমাদের নির্ণয় করতে হবে। ধরি লম্ব সরলরেখার ডিআর যথাক্রমে L M N, তাহলে এই যে ডিআর যে সরলরেখার সেই সরলরেখাটা যদি এর সাথে লম্ব হয় তার মানে অ্যাকচুয়ালি কী হবে? ডট প্রোডাক্টটা 0 হবে। তার মানে আমাদের 12 প্লাস 4m মাইনাস n ইকুয়াল টু 0। সিমিলারলি আমরা কী পাবো? L প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 0। এখন এইখান থেকে আমাদের LMN বার করতে হবে। তার মানে আমরা বুঝতেই পারছি এই দুটোকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। মানে L/m/n/n L/ কত আসবে? 4 × -1 মানে -4 মাইনাস -1 × 2 তার মানে -2, এই যে m/ কত আসবে? -1 × 1 মানে -1 মাঝখানে মাইনাস 2 × -1 2 × -1 মানে কত? -2 ইকুয়াল টু n/n/, কত আসবে? 2 × 2 মাইনাস 4 × 1 2 × 2 মানে 4 4 × 1 মানে 4, তাহলে 4 - 4 পাচ্ছি কি অ্যাকচুয়ালি L/-2 m/1 n/0। তার মানে নির্ণীয় লম্ব সরলরেখাটির ডিআর কত হবে? -2 1 0। খুব সহজে কিন্তু আমরা 3 দাগটাও দেখে নিলাম। 4 দাগ কী বলছে? দেখাও যে 5 2 4 6 -1 2 এবং 8 -7 -2 বিন্দু 3টি সমরেখ। তাহলে 3টে বিন্দু যদি সমরেখ দেখাতে হয় তার মানে আমরা কি দেখাবো? দুটো বিন্দুগামী যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটা আমরা নির্ণয় করব। সেই সরলরেখার উপরে 3 নম্বর যে বিন্দুটা সেটা স্যাটিসফাই করছে কিনা সেটা আমাদের চেক করে নিতে পারলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা প্রথম দুটো বিন্দু দিয়ে বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করি। এই যে 5 2 4 6 -1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? x - 5 বাই নিচে হবে 6 - 5 ইকুয়াল টু y - 2 বাই -1 - 2 ইকুয়াল টু z - 4 বাই 2 - 4। মানে এখানে সেই ফর্মুলাটা ছিল কিন্তু x1 y1 z1 আর x2 y2 z2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হয়? x - x1 বাই x2 - x1 ইকুয়াল টু y - y1 বাই y2 - y1 ইকুয়াল টু
জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান, সেই ফর্মুলা দিয়ে এখানে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। তাহলে ক্যালকুলেশন করে আসছে কি এক্স মাইনাস ফাইভ বাই ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু বাই মাইনাস থ্রি ইকুয়াল টু জেড মাইনাস ফোর বাই মাইনাস টু। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা এখন আমরা এই সরলরেখার উপরে বসাবো, বসিয়ে দেখবো স্যাটিসফাই করছে কিনা সরলরেখার সমীকরণকে। তাহলে এক্সের কাছে আমরা বসাবো 8, ওয়াইয়ের কাছে বসাবো -7 আর জেডের কাছে বসাবো -2। তাহলে 8 মাইনাস ফাইভ বাই ওয়ান ইকুয়াল টু -7 -2 বাই -3 ইকুয়াল টু -2 -4 বাই -2 ইকুয়াল টু 3। তার মানে কী দেখতে পাচ্ছি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ক্যালকুলেশন করে এখানে আমরা 3 পাচ্ছি, অর্থাৎ 8 -7 -2 বিন্দুটি সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে। তার মানে আমাদের প্রদত্ত 3টি বিন্দু কী হবে, সমরেখ। খুব সহজে হয়ে গেল। নেক্সট আমরা দেখব 5 দাগ। কী বলছে, একটি সরলরেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করলে সরলরেখাটি জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে সূক্ষ্মকোণ করে তা নির্ণয় করো। ধরি সরলরেখাটি জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের সরলরেখাটির দিক কোসাইন কত হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে 60 করে কোণ করছে, তাহলে সরলরেখাটির দিক কোসাইন হবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos থিটা। এখন আমরা জানি ডিরেকশন কোসাইন মানে দিক কোসাইনের একটা ধর্ম আছে। যদি এলএমএন দিক কোসাইন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে তাদের বর্গের সমষ্টি কত হয়, 1 হয়। তাহলে এখানে আমাদের কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1। cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে হাফ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কজ স্কোয়ার থিটা মানে কত আসছে, 1 - 1/4 -1/4। তার মানে এটাকে ক্যালকুলেশন করে কত আসছে, √4 - 2/4 মানে ক্যালকুলেশন করলে √1/2, তার মানে 1/√2। তাহলে cos থিটার মান 1/√2, তার মানে থিটার মান কত, থিটার মান 45 ডিগ্রি। তাহলে দেয়ারফোর মানে অতএব সরলরেখাটি জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুব সহজেও 5 দাগটা আমরা দেখে নিলাম। নেক্সট দেখব 6 দাগ। কী বলছে 6 দাগ, যদি পি 21 - 1 কিউ 530 আর হচ্ছে 14 - 2 এস হচ্ছে 46 - 1 হয়, তবে দেখাও যে পি কিউ প্যারালাল আর এস। তাহলে আমাদের পি কিউ সরলরেখার দিক অনুপাত বার করব আর আর এস সরলরেখার দিক অনুপাত বার করে যদি দেখি তারা একই রেশিওতে আছে, তাহলে আমরা বলতে পারবো সরলরেখা দুটো সমান্তরাল। তাহলে এখন পি কিউ সরলরেখার দিক অনুপাত বার করতে গেলে এই 5 - 2, 3 - 1 আর 0 -1 এই যে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে, 3:1। তার মানে পি কিউ সরলরেখার দিক অনুপাত হচ্ছে 3:1। আর আর এস সরলরেখার ক্ষেত্রে কত আসবে, 4 - 1, 6 - 4, -1 -2 এই যে -1 -2। তাহলে 4 - 1 মানে 3, 6 - 4 মানে 2, আর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 1 আসছে। তাহলে এটাও 3:1, এটাও 3:1। তার মানে কী দেখতে পাচ্ছি, অতএব পি কিউ ও আর এস সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তার কারণ দুটি সরলরেখার দিক অনুপাত হচ্ছে অভিন্ন এক্ষেত্রে, তাই তো, অর্থাৎ পি কিউ প্যারালাল আর এস প্রমাণিত। খুব সহজে আমরা 6 দাগটাও দেখে নিলাম। নেক্সট দেখব আমরা 7 দাগ। কী বলছে দাগ নম্বর 7, যদি এ 1 - 1 1, বি হচ্ছে 2 1 - 1, সি হচ্ছে 4 2 - 1, ডি হচ্ছে 2 4 0 হয়, তবে দেখাও এ বি পারপেন্ডিকুলার সিডি। তার মানে আমাদের এখানে কি করব, এ বি এর দিক অনুপাত বার করব, সিডি এর দিক অনুপাত বার করব, করে তাদের ডট প্রোডাক্টটা যদি 0 দেখাতে বলে তাহলে হয়ে যাবে। তাহলে এ বি সরলরেখার দিক অনুপাত কত আসবে, 2 - 1, 1 - 1 আর -1 -1 এই যে 2 - 1, 1 - 1 আর -1 এটাই ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 1 2 -2। তাহলে এটা ধরে নিলাম A1 B1 C1। ঠিক একই রকমভাবে সিডি সরলরেখার দিক অনুপাত কত হবে, 2 - 4, 4 - 2, 0 -1 এই যে এটাকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি, -2 2 1। এটাকে ধরে নিলাম A2 B2 C2 ধরি। এখন যদি লম্ব হয় তাহলে ওই ডট প্রোডাক্টটা 0 হয়, তার মানে কি আসলে আমাদের A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0 হবে। তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ভ্যালুগুলো বসিত হয়েছে। A1 এর মান হচ্ছে 1, B1 এর মান 2, C1 এর মান -2, A2 এর মান -2, B2 এর মান 2, C2 এর মান 1। সেইগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পাচ্ছি কত আমরা এখানে 4 - 4 মানে 0। তাহলে দেয়ারফোর এ বি পারপেন্ডিকুলার সিডি, তার মানে এ বিটা হচ্ছে সিডি এর সাথে লম্ব। খুব সহজে আমরা 7 দাগটাও দেখে নিলাম। নেক্সট দেখব 8 দাগ। কী বলছে, পি 251 কিউ -1 2 1 হলে পি কিউ রেখাংশের
এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়াই মাইনাস টু বাই ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস থ্রি বাই মাইনাস টু সরলরেখার উপর লম্ব বিক্ষেপের মান নির্ণয় করো। মানে পিকিউ রেখাংশের লম্ব বিক্ষেপ বার করতে হবে এই সরলরেখার উপরে। তাহলে এটার লম্ব বিক্ষেপটা পার করতে গেলে আমাদের কী করব, প্রদত্ত যে সরলরেখাটা আছে এর দিক অনুপাতটা কত, এর দিক অনুপাত হচ্ছে 2 1 মাইনাস 2, এই যে। তাহলে প্রদত্ত সরলরেখার দিক কোসাইন, মানে এই সরলরেখার দিক কোসাইনটা কত হবে, 2 বাই রুট ওভার এই তিনটের স্কোয়ারের যোগফল, তার রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, কমা 1 বাই সেম জিনিস মাইনাস 2 বাইও সেম জিনিস, তাহলে কত আসে 2 বাই 3, 1 বাই 3, কমা মাইনাস 2 বাই 3। এবারে যখন আমরা লম্ব বিক্ষেপ বার করছি, তাই তো, কার লম্ব বিক্ষেপ বার করছি, পিকিউ এর লম্ব বিক্ষেপ এই সরলরেখার উপরে। তাহলে ফার্স্টে আমরা কী করলাম, এই সরলরেখার দিক কোসাইনটা বার করলাম। আর লম্ব বিক্ষেপের ফর্মুলাটা কি, এই যে পিকিউ যে রেখাংশ, পিকিউ রেখাংশের আমাদের বার করতে হবে হচ্ছে দিক অনুপাত, তার সাথে এর দিক কোসাইনটা গুণফলের যে মানটা হবে সেটাই হবে লম্ব বিক্ষেপ। তাহলে এখানে আমাদের দিক অনুপাতটা কত আসছে, -1 -2, 2 -5 আর 1 -1। তার সাথে যদি এইটার ডট প্রোডাক্ট করি, এই যে দিক কোসাইনটা, তাহলে কী আসবে অ্যাকচুয়ালি 2 বাই 3 ইন্টু -1 -2 প্লাস 1 বাই 3 ইন্টু 2 -5 আর -2 বাই 3 ইন্টু 1 -1। তাহলে এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে -2 -1, -2 -1 মানে কত, মডিউলাস -3, মডিউলাস -3 মানে কত, 3। তাহলে পিকিউ রেখাংশের প্রদত্ত সরলরেখার ওপর লম্ব বিক্ষেপটা কত আসছে, 3। খুব সহজেও আমরা 8 দাগটা দেখে নিলাম। নেক্সট দেখবো আমরা 9 দাগ। দাগ নম্বর 9 কী বলছে, যে সরলরেখাটি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বিন্দুগামী এবং 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন এ ভেক্টর বিন্দুগামী ও বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ, ভেক্টর সমীকরণটা কী হয়, আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, মানে সরলরেখাটা এখানে এ ভেক্টর বিন্দুগামী আর বি ভেক্টরের সাথে সমান্তরাল। তাহলে এখন আমাদের কিন্তু দেওয়া আছে এখানে বিন্দুগুলি, কোন বিন্দুগামী, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, মানে এ ভেক্টরের মানে এটা, আর এই ভেক্টরের সমান্তরাল মানে বি ভেক্টরের মানে হচ্ছে এটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী সরলরেখার সমীকরণ হবে কত, আর ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস টি ইন্টু 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, যেখানে টি একটি স্কেলার। খুব সহজেই আমরা 9 দাগটা দেখে নিলাম। এবারে দেখবো আমরা 10 দাগ। কী বলছে, এক্স মাইনাস 3 বাই 2 ইকুয়াল টু ওয়াই প্লাস 2 বাই -1 ইকুয়াল টু জেড মাইনাস 1 বাই 2 সরলরেখাটির ডিসি নির্ণয় করো। ডিসি মানে কি, ডিরেকশন কোসাইন। তাহলে এর প্রথমে আমাদের দিক অনুপাত দেখবো। তাহলে উপরে দেখতে পাচ্ছি সব এক্স ওয়াই জেড সিঙ্গেল সিঙ্গেল আছে। এদের সাথে যদি আমাদের 2x থাকতো তাহলে 2 দিয়ে ভাগ করে নিতে হতো, বা এর সাথে ওয়াইয়ের সাথে যে যাই থাকুক না কেন সেটা দিয়ে ভাগ করে নিতে হতো। তাই এগুলো আমাদের সবগুলো এক আছে, কোনো সমস্যা নেই। তার মানে দিক অনুপাতটা কত হবে, 2 -1 2। তাহলে প্রদত্ত সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2 -1 2। তাহলে দিক কোসাইন কত হবে, 2 বাই এই দিক অনুপাতের যে মানটা হচ্ছে কত হবে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। তাহলে 2 বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, -1 বাই 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 বাই 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে কত আসছে, এটা কিন্তু ক্যালকুলেশন করলে রুট ওভার 9, তার মানে 2 বাই 3, এটা হচ্ছে -1 বাই 3, এটা হচ্ছে 2 বাই 3। তাহলে প্রদত্ত সরলরেখার দিক কোসাইন হচ্ছে 2 বাই 3 -1 বাই 3 2 বাই 3। নেক্সট আমরা দেখব 11 দাগ। কী বলছে, এক্স -1 বাই -1 ওয়াই -2 বাই 2 জেড প্লাস 3 বাই -2 সরলরেখার সমীকরণটিকে ভেক্টর আকারে লেখো। তাহলে ভেক্টর আকারে লিখতে গেলে যে সরলরেখাটা দেওয়া আছে সেটা সমান আমরা টি ধরে নিলাম, যে এক্স -1 সমান এক্স -1 বাই -1 ইকুয়াল টু ওয়াই -2 বাই 2 ইকুয়াল টু জেড প্লাস 3 বাই -2 ইকুয়াল টু টি ধরে নিলাম। তাহলে এক্সের মান কত হবে, এই -1 সাথে টি গুণ হলে -টি, আর 1টাকে ওদিকে চলে গেলে হচ্ছে 1 - টি, তাহলে এক্সের মান 1 - টি। ঠিক একই রকমভাবে এই 2টাকে এদিকে পাঠিয়ে দিলে 2t, তাহলে ওয়াইয়ের মান কত আসে, 2 প্লাস 2t। ঠিক একই রকমভাবে জেডের মান আসবে -3 -2t। তাহলে এখন আর ভেক্টর মানে আমাদের ছিল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার কারণ হচ্ছে আর হচ্ছে যে কোনো ভেক্টর। তাহলে এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান যদি বসিয়ে দিই, এক্সের মান হচ্ছে 1 - টি, ওয়াইয়ের মান 2 প্লাস 2t, জেডের মান হচ্ছে -3 -2t। তাহলে এখান থেকে যদি আমরা টিগুলোকে কমন নিয়ে এক সাইড করে দিই আর এমনি ভেক্টর যেটা পড়ে থাকে সেটাকে যদি আলাদা করি, তাহলে কী আসছে অ্যাকচুয়ালি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -3 কে ক্যাপ প্লাস টি ইন্টু টিটা কমন নিলে হচ্ছে -আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -2 কে ক্যাপ। এটাই কিন্তু ভেক্টর সমীকরণ, তাই তো। তার মানে কি, যেখানে সরলরেখাটা হচ্ছে এই বিন্দুগামী এবং এই ভেক্টরের
সমান্তরাল। খুব সহজেও আমরা 11 দাগটা দেখে নিলাম। নেক্সট দেখব 12 দাগ। কী বলছে? 1 -1 2 এবং 3 1 -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার কার্তেশীয় সমীকরণটি লেখো। তাহলে আমরা জানি কার্তেশীয় সমীকরণের ফর্মুলা কিন্তু জানি যে x1 y1 z1 আর x2 y2 z2 বিন্দুগামী সরলরেখাটির কার্তেশীয় সমীকরণের ফর্মুলা কী হয়? x - x1 বাই x2 - x1 ইকুয়াল টু y - y1 বাই y2 - y1 ইকুয়াল টু z - z1 বাই z2 - z1। তাহলে সেই ফর্মুলাতে যদি ফেলে দিই, এখানে আমাদের আসবে কি x - 1 বাই 3 - 1 ইকুয়াল টু y - -1 বাই 1 - -1 ইকুয়াল টু z - 2 বাই -2 - 1। এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি x - 1 বাই 2 y + 1 বাই 2 ইকুয়াল টু z - 2 বাই -4। তার মানে x - 1 বাই এখানে 2 দিয়ে সবাইকে ভাগ করে দেওয়া যাচ্ছে। তার মানে x - 1 বাই 1 ইকুয়াল টু y + 1 বাই 1 ইকুয়াল টু z - 2 বাই 2। এটাই কিন্তু কার্তেশীয় সমীকরণ, মানে এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার কার্তেশীয় সমীকরণ হচ্ছে এটা। এই লাস্ট যেটা পেলাম এটা। নেক্সট আমরা দেখব দাগ নাম্বার 13। কী বলছে? ল্যামডা এর যে মানের জন্য -1 3 2 -4 2 -1 এবং 5 5 ল্যামডা বিন্দু তিনটি সমরেখ সেটি নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমরা কী করব? এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। তাহলে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে? x - -1 বাই -4 -1 y - 3 বাই 2 - 3 ইকুয়াল টু z - 2 বাই -2 -2। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত? ক্যালকুলেশন করে পাচ্ছি কিন্তু আমরা যে x + 1 বাই 3 ইকুয়াল টু y - 3 বাই 1 ইকুয়াল টু z - 2 বাই 4। তাহলে যেহেতু তিনটে বিন্দু সমরেখ, তাহলে এই যে থার্ড যে বিন্দুটা আছে 5 5 ল্যামডা, এই বিন্দুটা হচ্ছে এই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে 5 5 ল্যামডা বিন্দুটি 1 নং সরলরেখার উপরে অবস্থিত। তাহলে 1 নং সরলরেখাতে আমরা বসিয়ে দেবো x এর কাছে 5, y এর কাছে 5 আর z এর কাছে ল্যামডা। বসালে কি আসছে? 5 + 1 বাই 3 ইকুয়াল টু 5 - 3 বাই 1 ইকুয়াল টু ল্যামডা -2 বাই 4। তার মানে কত? 2 ইকুয়াল টু ল্যামডা -2 বাই 4। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ল্যামডার মান কত আসছে? ল্যামডা -2 মানে হচ্ছে 8, তাহলে ল্যামডা ইকুয়াল টু 10। তাহলে নির্ণীয় ল্যামডার মান কত আসছে? নির্ণীয় ল্যামডার মান হচ্ছে 10। খুব সহজে কিন্তু এই অঙ্কটাও আমরা দেখে নিলাম। এবার দেখব আমরা দাগ নাম্বার 14। কী বলছে? দাগ নাম্বার 14 দেখাও যে x + 1 বাই 1 ইকুয়াল টু y - 2 বাই 2 ইকুয়াল টু z + 3 বাই 3 এবং x - 1 বাই 2 ইকুয়াল টু y + 2 বাই 2 ইকুয়াল টু z - 3 বাই -2 সরলরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে লম্ব দেখাতে গেলে আমাদের কী দেখাতে হবে? এদের ডিআর এর ডট প্রোডাক্টটা 0 দেখাতে হবে। দেখাতে পারলে হয়ে যাবে। তাহলে ফার্স্ট সরলরেখার ডিআর হচ্ছে 1 2 3, সেকেন্ড সরলরেখার ডিআর হচ্ছে 2 2 -2। তাহলে এদের দিক অনুপাত দুটির গুণফল কত আসছে? 1 × 2 প্লাস 2 × 2 প্লাস 3 × -2। তার মানে কত আসছে? 2 + 4 -6, 6 - 6 ইকুয়াল টু 0। তারপর প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব। খুব সহজে প্রমাণ হয়ে গেল 14 দাগ। নেক্সট আমরা দেখব দাগ নাম্বার 15। কী বলছে? 1 2 3 বিন্দুগামী এবং x - 1 বাই 2 ইকুয়াল টু y - 2 বাই -5 ইকুয়াল টু z + 3 বাই 3 সরলরেখার সমান্তরাল সরলরেখার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত সরলরেখার দিক অনুপাত কত? এই যে সরলরেখাটা আছে 2 -5 3। তাহলে নির্ণীয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ কত হবে? যেহেতু 1 2 3 বিন্দুগামী, তাহলে x আর এর সাথে সমান্তরাল মানে কি? এর যা দিক অনুপাত হবে ওই সরলরেখাটার দিক অনুপাতও তাই হবে। কোন সরলরেখাটা? যে সরলরেখাটা হচ্ছে 1 2 3 বিন্দুগামী। তাহলে এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2 -5 3। তাহলে নির্ণীয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ কত হবে? যেহেতু 1 2 3 বিন্দুগামী, তাহলে হচ্ছে x - 1 বাই 2 ইকুয়াল টু y - 2 বাই -5 ইকুয়াল টু z - 3 বাই 3। এই যে 2 -5 3 এটা টোটালি নিচে চলে আসবে। আর যেহেতু 1 2 3 বিন্দুগামী, সেই জন্য x - 1 y - 2 z - 3। তাহলে এটাও খুব সহজে আমরা কিন্তু করে নিলাম দাগ নাম্বার 15। এবারে দেখব দাগ নাম্বার 16। কী বলছে? যে x + 1 বাই 2 ইকুয়াল টু y + 3 বাই 2 ইকুয়াল টু z - 4 বাই -1 এবং x - 4 বাই 1 ইকুয়াল টু y + 4 বাই 2 ইকুয়াল টু z + 1 বাই 2 সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কি? দিক অনুপাত বার করব ফার্স্ট। এর দিক অনুপাত হচ্ছে 2 2 -1, এর দিক অনুপাত হচ্ছে 1 2 2। তাহলে আমরা জানি যে দুটো দিক অনুপাত জানা থাকলে মধ্যবর্তী কোণের ফর্মুলা হচ্ছে cos ইনভার্স। উপরে হচ্ছে ওই দিক অনুপাত দুটোর ডট প্রোডাক্ট, আর নিচে হচ্ছে ওই √, মানে দিক অনুপাত দুটোর মানের গুণফল আর কি। তার মানে এটা 2 × 1 প্লাস 2 × 2 প্লাস -1 × 2 উপরে, আর নিচে হবে √2² প্লাস 2² প্লাস -1² আর এটার জন্য আসবে √1² প্লাস 2² প্লাস 2²।
তাহলে উপরটা ক্যালকুলেশন করে আসছে 2 + 4 - 2 আর নিচে √9 মানে হচ্ছে 9 আর উপরটা ক্যালকুলেশন করে 4 আসছে, তাহলে cos ইনভার্স 4/9। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স 4/9। নেক্সট আমরা দেখব দাগ নম্বর 17। কী বলছে, কে এর যে মানের জন্য একটা সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটি সমতলীয়, সেটি নির্ণয়। তাহলে এখন দুটো সরলরেখা সমতল হওয়ার শর্ত কিন্তু আমরা জানি যে x - x1/L1 = y - y1/m1 = z - z1/n1, আর এটা হচ্ছে x - x2/L2 y - y2/m2 z - z2/n2। যদি এইরকম দুটো সরলরেখা থাকে তাহলে তাদের একই তলে মানে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে x2 - x1 y2 - y1 z2 - z1 L1 m1 n1 L2 m2 n2 এদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। এটা হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত। তাহলে সেই শর্তের সাথে যদি এখানে আমরা ম্যাচিং করি, ম্যাচিং করলে কিন্তু আমাদের x2 এর মান হচ্ছে 1 আর x1 এর মান 2, y2 এর মান হচ্ছে 4, y1 এর মান 3, z2 এর মান হচ্ছে 5, z1 এর মান 4। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। আর L1 m1 n1 হচ্ছে 1 1 - k 1 1 - k, আর L2 m2 n2 এর মান কত হবে, k 2 1। তাই k 2 1 বসিয়ে দিয়ে ডিটারমিনেন্টটাকে ব্রেক করা হয়েছে, আর কিছুই করা হয়নি। ডিটারমিনেন্ট ব্রেক করলে এখানে আমাদের কত আসছে, -1। তাহলে -1 × 1 on -2k, তার মানে অ্যাকচুয়ালি 1 + 2k। এটা ডিটারমিনেন্ট ব্রেক, আর কিছুই না। ডিটারমিনেন্ট ব্রেক করে ক্যালকুলেশন করে আমাদের আসছে কত, k² + 3k = 0। তাহলে k² + 3k = 0, এখান থেকে k কমন নিলে k × k + 3 = 0। তার মানে কি k = 0 অথবা k = -3। তাহলে নির্ণয় k এর মান কত, নির্ণয় k এর মান 0 অথবা -3। এদের মধ্যে যে কোনো একটা মান হলেই প্রদত্ত সরলরেখা দুটি কী হবে, পরস্পর লম্ব হবে। নেক্সট আমরা দেখব দাগ নাম্বার 18। কী বলছে, কে এর যে মানের জন্য x - 1/2 = y + 1/3 = z - 1/4 এবং x - 3/1 = y - k/2 = z/1 সরলরেখা দুটি পরস্পর ছেদ করে, সেটি নির্ণয় করো। তাহলে দুটো সরলরেখা পরস্পর ছেদ করার অর্থ কী, তারা একই সমতলে আছে, মানে একদম সেম অঙ্ক, সেম ফর্মুলাতে ফেলবো। তাহলে সেম ফর্মুলাতে ফেললে আমাদের কী আসছে, ক্যালকুলেশন করে এখান থেকে কে এর মান 9/2 আসে। এটা বললাম না, একদম সেম ফর্মুলাতে ফেলে সেমভাবে সেম প্রসেসেই অঙ্কটা করবো আমরা। মানে আমরা দাগ নম্বর 17টা ঠিক যেভাবে করলাম, দাগ নম্বর 18টাও একইভাবে করবো। এখানে আমাদের করে দেওয়া আছে, তোমরা এখানে দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা দেখব দাগ নম্বর 19 কী বলছে, যদি একটি সরলরেখা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ করে, তবে দেখাও যে cos 2 আলফা + cos 2 বিটা + cos 2 গামা = -1। তাহলে সরলরেখাটির দিক কোসাইন হচ্ছে কত হবে, যেহেতু x অক্ষ, y অক্ষ, z অক্ষের সাথে ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা কোণ সূক্ষ্মকোণ তৈরি করছে, তাহলে দিক কোসাইন হবে cos আলফা, cos বিটা, cos গামা। আবার আমরা জানি দিক কোসাইনের ধর্ম আছে একটা, যে দিক কোসাইনের বর্গের সমষ্টি সবসময় 1 হয়। তাহলে এখানে cos² আলফা + cos² বিটা + cos² গামা = 1। তাহলে এখন যদি সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 2 cos² আলফা + 2 cos² বিটা + 2 cos² গামা = 2। আবার 2 cos² থিটার আমরা ফর্মুলা জানি 1 + cos 2 থিটা। তার মানে এটা ফার্স্ট আসবে আমাদের 1 + cos 2 আলফা, তারপর একটা আসবে 1 + cos 2 বিটা, তারপর একটা আসবে 1 + cos 2 গামা = 2। তাহলে cos 2 আলফা + cos 2 বিটা + cos 2 গামা কত আসছে, 1 + 1 + 1 মানে 3। এই 3টাকে ডান দিকে পাঠালে 2 - 3, 2 - 3 মানে কত, -1। তাহলে খুব সহজেই কিন্তু আমরা দেখে নিলাম যে এই cos 2 আলফা + cos 2 বিটা + cos 2 গামা এটার ভ্যালু কত আসছে, -1। নেক্সট আমরা দেখব দাগ নম্বর 20 কী বলছে, যে PQ রেখাংশের স্থানাঙ্ক সমতল তিনটির উপর লম্ব অভিক্ষেপ যথাক্রমে -9, 12, -8 হলে PQ এর দৈর্ঘ্য এবং DC নির্ণয় করো। PQ এর দৈর্ঘ্য কত হবে, এই যে এই লম্ব অভিক্ষেপ যেটা পেলাম, এই লম্ব অভিক্ষেপের মানটা এটাই হবে PQ এর দৈর্ঘ্য। তাহলে এই লম্ব অভিক্ষেপ যথাক্রমে যদি এটা হয়, তাহলে এর মানটা কত হবে, PQ এর দৈর্ঘ্য হবে √9² + 12² + -8² ক্যালকুলেশন করলে √289 মানে হচ্ছে 17 একক। আর ডিসি কত হবে, এই PQ এর যে দৈর্ঘ্য, এই লম্ব অভিক্ষেপের যে এই ভেক্টরটা পাওয়া গেছে, প্রত্যেকটাকে এই মানটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মানটা দিয়ে ভাগ করলে ডিসি চলে আসবে PQ এর। তাহলে PQ এর ডিসিটা হবে -9/17, 12/17, -8/17। দাগ নম্বর 20ও কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম। এবার দেখব দাগ নম্বর 21, যেটা কিন্তু আমাদের আজকের লাস্ট অঙ্ক। তাহলে দাগ নম্বর 21 যদি আমরা দেখি,
কী বলছে এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু জেড প্লাস টু বাই টু। সরলরেখাটি এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার কমা জেড ইকুয়াল টু জিরো বক্রকে ছেদ করলে সি এর মান নির্ণয় করো। তাহলে এই সরলরেখাটি এই বক্রকে ছেদ করছে, তাহলে এটা সমান ধরে নিলাম টি। তাহলে এক্সের মান কত আসছে ওয়ান প্লাস টু টি, ওয়াইয়ের মান কত আসছে মাইনাস ওয়ান প্লাস থ্রি টি, জেডের মান কত আসছে মাইনাস টু প্লাস টু টি। মানে এটা সমান একবার টি নেবো সেখান থেকে এক্স বার করবো, এটা সমান একবার টি নেবো সেখান থেকে ওয়াই বার করবো, এটা সমান একবার টি নেবো সেখান থেকে জেড বার করবো, করলে এই ভ্যালুগুলো আসবে। এখন জেড ইকুয়াল টু জিরো, তার মানে মাইনাস টু প্লাস টু টি ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু এখানে আমাদের কত আসছে ওয়ান আসছে, তার কারণ টু টি ইকুয়াল টু টু, তার মানে টি ইকুয়াল টু ওয়ান। আবার এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার বলা আছে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস টু টি, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস থ্রি টি বসিয়ে দেওয়া হয়েছে, এটা সমান সি স্কোয়ার। আবার টি এর ভ্যালু ওয়ান, টি এর ভ্যালু ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে, ওয়ান বসালে এখানে থ্রি আসছে আর এখানে আমাদের টু আসছে, তাহলে কত সি স্কোয়ার ইকুয়াল টু সিক্স। তাহলে সি ইকুয়াল টু কত প্লাস মাইনাস রুট সিক্স, তাহলে নির্ণীয় সি এর মান কত প্লাস মাইনাস রুট সিক্স। তাহলে আজকে আমরা যে ভিডিওটি দেখছিলাম সেই ভিডিওটি কিন্তু এখানেই আমরা কমপ্লিট করব, তার কারণ হচ্ছে সেকশন 2 এর অঙ্ক আমাদের এখানেই শেষ, মানে এক্সারসাইজ 27 এর অঙ্কগুলি এখানে শেষ। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখো এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। আর তোমরা ঠিক এমন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।